Operation wherein popliteal vein is connected to the long saphenous vein above. মেহুসনি অপারেশন যেটা সেটাতে আমরা বলছি কি যে popliteal vein is connected to the long saphenous vein. Now, what may be the complications of deep vein thrombosis? একটা হতে পারে পার্মানেন্ট এডেমা অফ দি লিম্ফ হতে পারে, আরেকটা হতে পারে পালমারি এম্বোলিজম হতে পারে, আর একটা হলো সেকেন্ডারি ভেরিকোসিটি অ্যান্ড নন হিলিং আলসার। দিস থ্রি কমপ্লিকেশনস মে হ্যাপেন। একটা হলো পার্মানেন্ট এডেমা, পা থেকে তুমি মানে পেশেন্টকে সেভ করেছো ডিপ ভেন থ্রম্বোসিস থেকে, বাট দেয়ার হ্যাপেন্স দি সিচুয়েশন অফ পার্মানেন্ট এডেমা। পেশেন্ট সবসময় এসে বলবে যে আমার পাটা সবসময় খোলা আছে, তাহলে এই একটা কমপ্লিকেশন হতে পারে। The limb has an inverted beer bottle appearance, এবং এই পার্মানেন্ট এডেমা যদি থাকে তাহলে এটাকে দেখতে কেমন হয়, ইনভার্টেড বিয়ার বটল অ্যাপিয়ারেন্স। তাহলে এই পার্মানেন্ট যে এডেমাটা সেটা হচ্ছে কি দেখতে ইনভার্টেড বিয়ার বটল অ্যাপিয়ারেন্স। আরেকটা জিনিস হচ্ছে কি পালমোনারি এডেমা, বিকজ দি থ্রোম্বাস ইজ নট অ্যাটাচ টু দি ভেসেল ওয়াল। তো অনেক সময় কি হচ্ছে নিচে তোমার থ্রম্বোসিস হয়েছে, ওটা ওখান থেকে ডিসলস্ট হয়ে গেল, হয়ে সার্কুলেশন দিয়ে যেতে যেতে কোথায় যে ব্লক হলো, পালমোনারি কোনো ভেসেলকে ব্লক করলো, তাহলে সেটাকে বলি আমরা পালমোনারি এম্বোলিজম। আর হলো কি সেকেন্ডারি ভেরিকোসিটি অ্যান্ড নন হিলিং আলসার হতে পারে। তাহলে দিস আর দি থ্রি কমপ্লিকেশনস। তো সবচেয়ে গ্রেভ কমপ্লিকেশনটা হলো পালমোনারি এম্বোলিজম, যে ক্ষেত্রে পেশেন্টের লাইফটাকে আমরা ইউজুয়ালি ফেল টু সেভ। ঠিক আছে, যে সেকেন্ডারি ভেরিকোসিটি অ্যান্ড নন হিলিং আলসার এত লং টাইম পেশেন্ট বিয়ার করে অ্যান্ড হ্যাভ দি অপশন টু ট্রিট। তারপরে পার্মানেন্ট এডেমা, এটাও নিয়েও পেশেন্ট লং টাইম সার্ভাইভ করতে পারে, বাট ইফ হ্যাপেন্স দ্য পালমোনারি এম্বোলিজম ইট ইজ এ গ্রেভ কনসিকুয়েন্স। নাও হোয়াট মে বি দি প্রোফাইল্যাক্সিস অফ ডিপ ভেন থ্রম্বোসিস। আমরা ডিপ ভেন থ্রম্বোসিস কেন হচ্ছে, কোন সিচুয়েশনে হয়, এটা কিছুটা আমাদের জানা আছে। তো আমাদের যদি ওই সিচুয়েশনের ভিতরে ইফ উই হ্যাভ টু রান বা উই হ্যাভ টু এন্টার দ্যাট দোজ সিচুয়েশনস, then we have the options to take the help of prevention of deep vein thrombosis. Say now I am going for a pelvic surgery which may need 2 or 3 hours time. So then we have I have the option to take the prophylaxis measures so that there should not to develop deep vein thrombosis. Say I am an orthopedic surgeon, I am going to operate on a femur or tibia for which needs long time, then there is also option for taking the prophylaxis of deep vein thrombosis. সেটা কিভাবে, ডিক্রিজ ওবেসিটি অ্যান্ড অ্যাডভাইস এক্সারসাইজ বিফোর সার্জারি। যদি ইলেকটিভ সার্জারি কারো করতে হয়, সে যদি ওবেসিটি হয়ে থাকে, তাহলে তাকে আমাদের বলতে হবে, আগে সাজেশন দিতে হবে যে ভাই তুমি ওজন কমায় আসো। ঠিক আছে, যে তুমি ওজন কমায় আসো, তারপরে আমি তোমার সার্জারি করব। এটা কোন ক্ষেত্রে পসিবল হবে, হোয়েন দি অপারেশন ইজ অন ক্রনিক ইস্যু। কোনো ক্রনিক ইস্যু নিয়ে যদি আমাদের অপারেশন করতে হয় এবং অপারেশন যদি লং টাইম ধরে লাগে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অপশন দেই, ভাই 2 মাস পরে অপারেশন করলেও তোমার ইট ইজ নট সো মাচ হার্ম ইফ ইউ অপারেটেড আফটার 2 months, meanwhile you reduce your come to reduce after reducing your weight. তাহলে এই একটা অপশন আছে। আরেকটা আছে কি, low dose heparin, that is 5000 units subcutaneous 2 hours before and every 12 hours for 5 days is given. আমরা 5 দিন ধরে সাবকিউটেনিয়াস ইনজেকশনটা দেব লো মলিকুলার ওয়েট হেপারিন ডিউরিং মেজর সার্জারিজ সাচ অ্যাজ কোলিসিস্টেক্টমি, অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশনস এটসেট্রা। তাহলে আমরা অ্যাবডোমেনে সার্জারি করতে যাচ্ছি, সেক্ষেত্রেও আমরা কিন্তু তোমার প্রোফাইল্যাকটিক সাবকিউটেনিয়াস হেপারিন দিব। ফ্রিকোয়েন্টলি কার্ডিয়াক ইউনিটে যদি তুমি যাও, এমআই পেশেন্ট নিয়ে এসেছে, সাথে সাথে তারা নাভির চারিপাশে তারা ইঞ্জেকশন দেওয়া শুরু করবে। এটা ইজ নাথিং, ইট ইজ লো মলিকুলার ওয়েট হেপারিন 500 ইউনিট সাবকিউটেনিয়াসলি। ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশন, আরেকটা প্রোফাইল্যাকটিক মেজার আছে, ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশনস। আমরা যদি পেলভিসে সার্জারি করি বা অ্যাবডোমিনাল সার্জারি করি, তাহলে এক ধরনের স্টকিন পাওয়া যায়, যেটা পায়ে দিয়ে পরায় দেওয়া হয়, ওটাকে তোমার বাতাস ঢুকানো বের করা যায় ইন্টারমিটেন্টে, ওটাকে একটু
কখনো কখনো ইনফ্লেট করা হয়, কখনো ডিফ্লেট করা হয়, যাতে কাপ মাসেলগুলো, থাই মাসেলগুলো একটু মুভমেন্টে পড়ে থাকে, সো দ্যাট ভেনাস রিটার্নটা ইজ স্মুথ থাকে এবং এডিকুয়েট থাকে। তাহলে এটা কি, দি কাপ থরো দি মানে মেনটেন্স দি ব্লাড ফ্লো ইন দি লোয়ার লিম্বস অ্যান্ড ফিল্ট্রেশন প্রেশার ইজ অ্যারাউন্ড 30 to 50 মিলিমিটার। ইনফ্লেশন প্রেশার, তো ওইটার ভিতরে ওই যে স্টকিংসটা তোমাকে প্রেশারটা রেগুলেট করতে পারে, সেখানে তোমার ওর ভিতরে প্রেশার যেটা মেনটেন করতে হয় 30 to 50 মিলিমিটার অফ মার্কারিতে। তাহলে এই সিস্টেমটাও আছে যে আমরা স্টকিং ব্যবহার করতে পারি ফর নিউমেটিক কম্প্রেশন। কিছু সময় প্রেস করলো, কিছু সময় রিল্যাক্স করলো, প্রেস করলো, রিল্যাক্স করলো। এটা যতটুকু টাইম অপারেশন চলবে ততটুকু টাইম এটা কন্টিনিউ করবে। এটা সার্জন করবে না, সার্জারি টিম করবে না, বাট আদার টিম থাকবে যারা এই নিউমেটিক স্টকিংসটা পরিয়ে দিয়ে তারা এই প্রেশারটাকে মেনটেন করতে থাকবে। তাহলে আমরা প্রোফাইলেকটিক হিসাবে কি করতে পারি, লো ডোজ হেপারিন করতে পারি এবং ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশনটা দিতে পারি। আর কি করতে পারি, যে যদি সিলেক্টিভ অপারেশন হয় তাহলে বেটাকে বলতে পারি যে ওজন কমিয়ে আসো। আর কি ইউজ করতে পারি আমরা, ডেক্সান 40 ইনহিবিটস স্লাজিং অফ রেড ব্লাড সেলস অ্যান্ড প্লেটলেট এগ্রিগেশন। আমরা ডেক্সট্রান ইউজ 40 একটা ড্রাগ আছে, সেটা ইউজ করতে পারি। এটা করলে কি হয়, অফ রেড ব্লাড সেলস অ্যান্ড প্লেটলেট অ্যাগ্রিগেশনটা কম করে দেয় তারা। যেখানে প্লেটলেটগুলো মানে রেড সেল যদি ব্রেকডাউন না হয়, প্লেটলেটগুলোতে অ্যাগ্রিগেশন না হয়, তাহলে আমাদের কিন্তু থ্রোম্বোসিস হওয়ার চান্সটা বিকাম মিনিমাম। আর একটা কমন পরিচিত ড্রাগ অ্যাসপ্রিন অ্যালোন দি ডাইপাইরাডিমোল হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান্টিপ্লেটলেট এজেন্টস। বাট এই কথাটা একটু মনে রাখো যে এখানে আমরা বলতে চাচ্ছি যে ডিপ ভেন থ্রম্বোসিসের প্রিভেনশনের জন্য আমরা অ্যাসপ্রিন ইউজ করছি, বাট সবসময় দেখবা যে সার্জনরা আগে খোঁজে ভাই তুমি অ্যাসপ্রিন খাও কিনা, কারণ যারা মেনি পেশেন্টস উই গট দ্যাট দে আর রেগুলার ইউজার অফ অ্যাসপ্রিন টু মেক দি ব্লাড থিন। হয়তো কার্ডিয়াক কোনো প্রবলেম হয়েছে, কার্ডিওলজিস্ট তাকে অ্যাসপ্রিন খাওয়ার পরামর্শ দিয়েছে, কতদিন ধরে খাবেন, লাইফ লং খাবেন, ওরা লিখে ছেড়ে দিল। বাট এইবার তার কোনো অপারেশন লাগলে আমরা কিন্তু আগে বলি যে ভাই তুমি 7 days আগের থেকে অ্যাসপ্রিনটাকে তুমি স্টপ করো। ওয়াই স্টপ করতে বলি, ব্লিডিংটা বেশি হবে সেই জন্য। আর এখানে আমরা উল্টো কথা বলছি, যদি আমরা ডিপ ভেন থ্রম্বোসিস সাসপেক্ট করি সেক্ষেত্রে আমরা তখন তাকে বলবো যে ইউ শুড টু ইউজ অ্যাসপ্রিন। তাহলে দুটোরই ব্যবহার মানে জাস্টিফাইয়েবল, কিন্তু কখন কোনটা তুমি করবে ইট ইজ দি ইউর জাজমেন্ট। আরেকটা কি করি আমরা, আর্লি মোবিলাইজেশন, দ্যাট ইজ ওয়াকিং এডিকুয়েট হাইড্রেশন। পেশেন্টের অপারেশনের পরে ইউজুয়ালি পেশেন্টরা বিছানা থেকে উঠতে চান, ইট ইজ এ মোস্ট কমন একটা সিমটম আমরা ফ্রিকোয়েন্টলি ফেস করি। পেশেন্ট দেখো বিছানার থেকে আর নড়বে না, পেশেন্টের ফিলিংসটা এরকম হলো যে আমি যদি নড়ি, উঠা বসা করি তাহলে হয়তো বা আমার ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি। তো অথবা পেশেন্ট সিম্প্যাথি ড্র করার জন্য বেড থেকে নড়তে চায় না। তো আমরা সাধারণত মানে ফার্স্ট পোস্ট অপারেটিভ দিয়েতে যেই পেশেন্টকে এক্সট্রা কোনো ইন্ডিকেশান না থাকলে পেশেন্টকে উঠাই বসাতে বলি, তাকে মুভমেন্ট করতে বলি, পা ঠাগুলো নাড়াচাড়া করতে বলি, আমরাও করাই দেই, নার্সদেরকেও ইনস্ট্রাকশান দেই, মোরওভার পেশেন্ট পার্টিকেও আমরা অ্যাডভাইস করি যে তাকে একটু মুভমেন্ট করান। তাহলে আর্লি মোবিলাইজেশন একটা ফ্যাক্টর। লো মলিকুলার ওয়েট হেপারিন ডিক্রিজেস দ্য চান্স অফ ব্লিডিং। আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন যদি এখানে ইউজ করি, এখানে আমরা বলছি লো মলিকুলার ওয়েট হেপারিন ডিক্রিজেস দ্য চান্স অফ ব্লিডিং, বাট আমরা যখন অপারেশন করতে যাই তখন এই কথা বিশ্বাস করি না। তো এখানে একটা কন্ট্রোভার্সি আছে, তোমরা শুধু জেনেই রাখো যেটা হতে পারে। এখানে কিন্তু আমরা বলছি কোন কন্টেস্টে, যে ডিপ ভেন থ্রম্বোসিসকে আমরা প্রিভেন্ট করব। আমরা ওই কন্টেস্টে বলছি যে হ্যাঁ তুমি এখানে অ্যাসপ্রিন ব্যবহার করতে পারো, লো মলিকুলার ওয়েট হেপারিন ব্যবহার করতে পারো, বাট যখন আমি সার্জারি অ্যাসপেক্টে যাব তখন কিন্তু আমি অবশ্যই এই দুটো জিনিসকে ভয় পাবো, যে তুমি এই দুটো জিনিস আগে বন্ধ করে তারপরে আসো। ঠিক আছে, এখানে একটা জিনিস একটু মনে রাখো, পেলভিক কনজেশন সিন্ড্রোম। প্রিমেনোপোজাল পেশেন্টস কমপ্লেন্স অফ ডাল একিং সিভিয়ার পেইন ইন দি পেলভিস। ক্লিনিক্যাল এক্সামিনেশন মে রিভেল টেন্ডারনেস ইন দি hypogastrium, a few salient features
given below can be remembered by mnemonic the name pelvic, সেটা কি আমরা পরে আসছি। তাহলে কিছু কিছু প্রিমেনোপজাল পেশেন্ট যারা এসে কমপ্লেন করতে পারে যে ডাল একিং পেন অর সিভিয়ার পেন ইন দি লোয়ার অ্যাবডোমেন, এটা আমরা ফ্রিকোয়েন্টলি এই ধরনের পেশেন্ট পাই যে তলপেটে ব্যথা করছে, আইদার ডাল একিং অর সিভিয়ার পেন হচ্ছে। কি কি কারণ সেখানে? একটা হচ্ছে যে প্রিমেনোপজাল পেশেন্টের ভিতরে এটা আসে বেশি, এক্সেসিভ মিকচুরেশন, এক্সেসিভ ব্লিডিং ডিউরিং মেনস্ট্রুয়েশন। তাহলে পেলভিক যেটা আমরা অ্যাব্রিভিয়েশনটা করছি সেইটারই ব্যাখ্যা দিচ্ছি যে পিতে প্রিমেনোপজাল পেশেন্ট, ইতে আসছে এক্সেসিভ মিকচুরেশন অথবা ফ্রিকোয়েন্ট মিকচুরেশন বলাটাই বোধহয় বেশি ভালো। তো যেহেতু আমরা পেলভিক বানাইছি ওর সাথে মানে সিমিলারিটি রাখার জন্য বলছি এক্সেসিভ মিকচুরেশন, এক্সেসিভ ব্লিডিং ডিউরিং মেনস্ট্রুয়েশন। আর একটা কি আসছে, এলে আসছে কি লেগ ভেরিকোসিটি ইন অ্যাটিপিক্যাল সাইড সাচ অ্যাজ ইন দি থাই। এই ধরনের পেশেন্টকে পেলভিক কনজেশন সিন্ড্রোমের পেশেন্টরা কারা হয়? প্রিমেনোপজাল পেশেন্ট হয়। তারপরে যাদের এক্সেসিভ মিকচুরেশন হচ্ছে এবং এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লাড যাচ্ছে, আর লেগ ভেরিকোসিটি ইন অ্যাটিপিক্যাল প্লেসেস, দ্যাট ইজ থাইতে তুমি লেগ ভেনে ভেরিকোসিটি পাবা। আর আলট্রাসোনোগ্রাফিতে কি পেতে পারো? ভেরিকোসিটি অফ ওভারি, ভালভা অ্যান্ড পেলভিক ভেন্স কজেস দিস পেলভিক পেন। যদি এই পেশেন্টকে তুমি আলট্রাসোনোগ্রাফি করতে যাও তাহলে তাকে দেখবা যে ওভারি আর ভালভা এবং পেলভিক যে সমস্ত ভেনগুলো আছে এগুলো তোমার ভেরিকোসিটি ডেভেলপ করেছে। ভেরিকোসিটি ডেভেলপমেন্ট হয়েছে তোমার ওভারির ভেনে, ভালভাল ভেনে এবং পেলভিসে যে ভেনগুলো থাকে সেগুলোতে। আর আসছে কি তাদের পেশায় দেখবা ইনক্রিজড স্ট্যান্ডিং। কিছু কিছু মহিলারা তো কর্মজীবী হয়, তারা তো বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, তাদের পেশাটা হচ্ছে স্ট্যান্ডিং পজিশনে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে হয়। অ্যান্ড ক্রনিক পেলভিক পেন হুইচ ইজ নন সাইক্লিক্যাল। তাহলে পেলভিক কনজেশন সিন্ড্রোমটা একটু জেনে রাখো যে প্রায় তোমরা পেশেন্ট পাবে যে তলপেটে ব্যথা নিয়ে পেশেন্টরা আসছে, এবং এরা ইউজুয়ালি তারা প্রিমেনোপজাল লেডি যাদের এক্সেস ইউরিনেশন হয়, এক্সেস মেনস্ট্রুয়াল ব্লাড লস হয়, যাদেরকে অ্যাবনর্মাল ভেনাস টক্সিসিটি থাকে, বিশেষ করে থাইতে থাকে। আর হচ্ছে যে তাদের যদি তুমি আলট্রাসোনোগ্রাফি করো তাহলে সনোলজিস্ট তোমাকে বলবে যে ওভারি পেলভিসের ভেনগুলো মোর বিকাম টর্সাস অ্যান্ড ক্রনিক পেলভিক পেন হুইচ ইজ নন সাইক্লিক্যাল। অ্যান্ড সাচ টাইপ অফ পেশেন্টকে ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট। আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান অর এমআরআই মে বি নেসেসারি টু রুল আউট দি পেলভিক প্যাথোলজি। কোনো স্পেসিফিক প্যাথোলজি আছে কিনা এটা রুল আউট করার জন্য আমাদের আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান অর এমআরআই প্রয়োজন হতে পারে। অ্যান্ড ট্রিটমেন্টে কী বলছি? সাইকোথেরাপি। ঠিক আছে, এত কিছুর পরে ট্রিটমেন্ট হলো কি সাইকোথেরাপি, যে তাকে তুমি কাউন্সিলিং করো। সেটা সাইকোথেরাপি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আর অফ সাম হেল্প। তাহলে মেন স্টে অফ ট্রিটমেন্ট এই সাস্ট অফ পেশেন্টের হচ্ছে কি সাইকোথেরাপি দাও। আর কি করো? একটু এনএসআইডি ইউজ করো। পালমোনারি থ্রম্বো এম্বোলিজম, দ্যাট ইজ পালমোনারি এম্বোলিজম, এই টার্মটা ফ্রিকোয়েন্টলি তোমরা হয়তো শুনেছ, মেডিসিনেও তোমরা এটা পড়ে থাকবে এটা বেশি। যদি কোনো পেশেন্ট থ্রোম্বাস ফর্ম হয়েছে লোয়ার লিম্বসে, ওটা কোনো কর্মে ডিসলসমেন্ট হয়ে গেছে, হয়ে যেয়ে উনি সার্কুলেশন দিয়ে সোজা চলে যেয়ে ঘুরতে ঘুরতে আটকে গেল তোমার পালমোনারি ভেনে, যে ভেনকে ব্লক করলো, তাহলে কি হবে? ট্যাকিপনিয়া অ্যান্ড ট্যাকিকার্ডিয়া হবে। পেশেন্ট সাডেনলি তোমাকে পেশেন্ট কমপ্লেন করবে যে সাডেনলি আই ডেভেলপ ট্যাকিপনিয়া অ্যান্ড ট্যাকিকার্ডিয়া। তারপরে আসছে কি চেস্ট পেন হবে, ব্রেথলেসনেস হবে। এই তিনটা কমপ্লেন নিয়ে পেশেন্ট আসবে যে হঠাৎ করে আমার বুকে ব্যথা হচ্ছে, চেস্ট পেন হচ্ছে, ব্রেথলেসনেস হচ্ছে অ্যান্ড ট্যাকিপনিয়া হচ্ছে। ইসিজি মে শো S1 and Q3 pattern, সেখানে that S wave in lead 1 and Q and interval T waves in lead 3। তো তাহলে ইসিজিতে কিছু চেঞ্জ পাওয়া যাবে। এই ধরনের পেশেন্টকে যদি ইমিডিয়েটলি তুমি ইসিজি করো তাহলে ইসিজিতে কিছু চেঞ্জ পাবা। ইনভার্টেড টি পাবা তোমার হচ্ছে লিড 3-তে। তাহলে একটা যে ডিপ ভেন থ্রম্বোসিস যে পালমোনারি এম্বোলিজম সৃষ্টি করে, তাহলে প্রথমে হঠাৎ পেশেন্ট এসে কমপ্লেন করবে সাডেনলি আই ডেভেলপ চেস্ট পেন, ট্যাকিপনিয়া
ব্রেথলেসনেস। আমরা ডায়াগনোসিস করার জন্য কি করব, ইমিডিয়েট ইসিজি করব, যেখানে দেখা যাবে লিড 3-তে ইনভার্সান রয়েছে, টি ইনভার্সান আছে। আর কি করতে পারি আমরা, ভেন্টিলেশন পারফিউশন স্ক্যান করা যেতে পারে, ভিকিউ স্ক্যান অর সিটি এনজিওগ্রাফি অফ দি থোরাক্স। এটা সিটি এনজিওগ্রাফি অফ থোরাক্স যদি করার ফ্যাসিলিটি থাকে তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে এম্বুলাসটা আছে। নাও হোয়াট শুড বি দি ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট ইজ, ওখানে তুমি কি সাথে সাথে কি লাংসে অপারেশন করবা? নো। ফিল্টার ঢোকাবা? তাও পারা যাবে না। তাহলে রেস্ট, কম্প্রেসার, ব্যান্ডেজ অ্যান্ড এলিভেশন। ওই যে সোর্স যেখানে আছে ওই জায়গাটাকে তুমি পেশেন্টকে রেস্ট দাও, সোর্স যেখানে আছে ওই জায়গাটাতে তুমি একটু এলিভেশন করে দাও এবং কম্প্রেশন ব্যান্ডেজটা দিয়ে দাও। অ্যান্ড অ্যান্টি ডিভিটি ট্রিটমেন্ট যেটা আগে আমরা বললাম, সেটা লো মলিকুলার ওয়েট হেপারিন, অরফেরিন, সেটা আমাদেরকে স্টার্ট করতে হবে।